হ্যালো ফ্রেন্ডস, আলো দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক বংশগতি এবং কয়েকটা সাধারণ জিনগত রোগ এর বর্ণাঢ্য রোগ সম্পর্কিত জানবো, বিস্তারিত সম্পর্কে জানবো। আমরা আগের ক্লাসে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং লিখিত করেছি, নোটবদ্ধ করেছি খাতায়। আজকে আমরা বর্ণাঢ্য রোগ সম্পর্কে জানবো। বর্ণাঢ্য রোগ কয় প্রকার, কী এবং এটা কী ধরনের রোগ সেটা জানবো। দেখো, বর্ণাঢ্য রোগ একটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেখানে বর্ণাঢ্য 3 প্রকারের হয়ে থাকে। হ্যাঁ, প্রথমে হচ্ছে প্রোটোনোপিয়া, এরপরে ডিউটেরোনোপিয়া, তারপরে ট্রাইটানোপিয়া। প্রোটোনোপিয়া এর অর্থ হলো যে ব্যক্তিবিশেষ লাল বর্ণ চিনতে অক্ষম হবে তাকে প্রোটোনোপিয়া রোগ আক্রান্ত বলা হয়, এবং যে ব্যক্তি সবুজ বর্ণ চিনতে অক্ষম হবে তাকে বলা হবে ডিউটেরোনোপিয়া। ঠিক আছে, এরপরে যে ব্যক্তি নীল বর্ণ চিনতে অক্ষম তাকে বলা হয় ট্রাইটানোপিয়া। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে একটা জিনগত। ঠিক আছে, এই জন্য এর কোনো কারণ আমরা আগে যেরকম থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়ার কারণ ছিল, কিন্তু এখানে যে কোনো কিছুর উৎপাদনের অভাব সেটা কিছু নয়। তবে বর্ণাঢ্যর যে প্রকারভেদ সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর প্রোটানোপিয়া। এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ডিউটেরানোপিয়া, আর 3 নম্বর ভাগ হচ্ছে ট্রাইটানোপিয়া। এবার হচ্ছে প্রোটোনোপিয়া। ওটা কি? প্রোটোনোপিয়া মানে যে ব্যক্তি লাল বর্ণ চিনতে অক্ষম তাকে প্রোটোনোপিয়া রোগ এ আক্রান্ত ব্যক্তি বলা হয়। ঠিক আছে, দেখো এমনিতে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে প্রোটিন মানে লাল। ঠিক আছে, তো প্রোটিন মাংস কেমন হয়, লাল রং হয় কি না? তাহলে প্রোটোনোপিয়া মানে অর্থাৎ লাল বর্ণ চিনতে অক্ষম, যে ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিউটেরোনোপিয়া রোগটা যে ব্যক্তি সবুজ বর্ণ চিনতে পারে না। দেখো, ডিউ মানে কি? যেমন ডিউ মানে শিশির, শিশির কোথায় পড়ে? ঘাসের উপর। আর ঘাসের উপর শিশির পড়লে ঘাসের রং কেমন হয়? সবুজ। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে ডিউটেরোনোপিয়া মানে সবুজ বর্ণ চিনতে অক্ষম, সবুজ বর্ণ চিনতে অক্ষম বা পারে না, সবুজ বর্ণ চিনতে পারে না। আর 3 নম্বর হচ্ছে ট্রাইটানোপিয়া। এটা কীভাবে মনে রাখবে? দেখো, ট্রাইটানোপিয়া হচ্ছে কি, স্কুলে আমাদের যে টাইটা থাকে সেই টাইয়ের রঙটা, স্কুলের টাইয়ের রং নীল হয়ে থাকে, তাই তোমাদের নীল টাই থেকে মনে থাকবে যে ট্রাইটানোপিয়া মানে নীল বর্ণ চিনতে পারে না বা অক্ষম। তা নীল বর্ণ চিনতে পারে না। এবার এই বর্ণাঢ্য যে রোগ, এটা একটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটাও সাইডে লিখে রাখবে, বোর্ডে আমি লিখে দিচ্ছি উপরে। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, অর্থাৎ এটা শুধুমাত্র এক্স ক্রোমোজোমে কিন্তু বহন হয় এই রোগটা। তাই এটা খাতায় লিপিবদ্ধ করে রাখো। এবার এই বর্ণাঢ্য রোগ যেটা আছে, এটা কিন্তু একটা, এই রোগটা ছড়ায় সাধারণত মাতৃ থেকে তার পুত্র সন্তানে। হ্যাঁ, এবং এই পুত্র সন্তান থেকে আবার তার পুত্র সন্তানের যখন বিবাহ হবে, আবার কন্যা হবে, সেই কন্যা সন্তানের মধ্যে যাবে। তো এটা একটা এমন রোগ যেটা বংশানুসারে ছড়াচ্ছে ঠিকই, কিন্তু এটা ক্রস মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা ক্রিস ক্রস, এই জন্য এটাকে বলা হয়
ক্রিস ক্রস উত্তরাধিকারী রোগ। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট, লিখে নিতে হবে খাতায়। তাই কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি, দিয়ে তারপরে উত্তরটাও লিখে দিচ্ছি, খাতায় লিপিবদ্ধ করে নিতে হবে। তো কি বলবো আমরা, তো যখন কোনো জেনেটিক বৈশিষ্ট্য মায়ের থেকে পুত্র সন্তানে এবং ও পুত্র থেকে তার কন্যা সন্তানে বাহিত হয়। পুত্র সন্তান থেকে কন্যা সন্তানে বাহিত হয়, তখন তাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকারী রোগ। তো বর্ণান্ধ রোগ কিন্তু একটা তাহলে ক্রিস ক্রস উত্তরাধিকারী রোগে পড়ছে, কিন্তু এটা ক্রস মাধ্যমে ছড়াচ্ছে। মাতা থেকে পুত্র, পুত্র থেকে কন্যা, এটা তো হতে পারতো মায়ের থেকে কন্যা হতে পারতো, কন্যা থেকে তারপর তার কন্যা হতে পারতো, কিন্তু না, মায়ের থেকে পুত্র, পুত্র থেকে কন্যা, একটা ক্রস মাধ্যমে ঘটছে। ঠিক আছে, এবার এই যে বর্ণান্ধ রোগ, এটা একটা বর্ণান্ধতা রোগে আক্রান্ত হয়েছে, তার ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন কী হবে সেটা লিখতে হবে। ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন যেটা হবে, যদি মহিলা আক্রান্ত হয় তাহলে মহিলার ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম দুটো হচ্ছে ডবল এক্স, তো ডবল এক্সের মাথায় আবার সি লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে সন্তান সন্ততির মধ্যে ছড়ায় সেটাও আমরা চেকার বোর্ডের সাহায্যে একটু দেখে নিতে হবে। তো মহিলা আক্রান্ত যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে মহিলা বর্ণান্ধর ক্ষেত্রে এক্সি এবং ডবল এক্সি হয়, তো তার জন্য এক্সি, দুটো এক্সি হবে মাথায়। এবং পুরুষ বর্ণান্ধ, আচ্ছা পুরুষ এখানে আমি স্বাভাবিক রাখছি, তাহলে পুরুষ যদি স্বাভাবিক পুরুষ হয় তাহলে তার ক্রোমোজোম সাংকেতিক চিহ্ন কী হবে, যেহেতু এটা একটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই শুধুমাত্র এক্সের মাথায় আমরা সি, কিংবা যদি আক্রান্ত না হয় তাহলে সি প্লাস লিখে রাখবো। ঠিক আছে, তাহলে এটা স্বাভাবিক পুরুষ, এই দুজনের মধ্যে যদি মিলন ঘটে তাহলে তাদের যে সন্তান সন্ততি জন্ম হবে, তাদের মধ্যে যে রোগ ছড়াবে তার চেকার বোর্ড আমরা দেখছি। তাহলে এখানে পুরুষের ক্রোমোজোমে হবে, যেহেতু আক্রান্ত নয় স্বাভাবিক, তাই সি প্লাস এবং ওয়াই। এবার যদি এটা আমরা ছকের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো যে এই রোগটা আমরা কিভাবে ছড়াচ্ছে, বা এটা আমরা যদি ডাইরেক্ট করি তাও লেখা যাবে, এবং চেকার বোর্ডে করি তবুও লেখা যায়। তো সহজ হবে যদি ছকের মাধ্যমে করে রাখো। তো ছকটা কীরকম হবে, ঠিক আছে, দেখো এখানে মিটিয়ে দিয়ে আগে ছকটা আমরা প্রথমে সিম্পল এক সংখ্যক জননে যেরকম ছক হয় সেরকম ছক টেনে নেবে। ঠিক আছে, ওপরে একটা দাগ টেনে নেবে, নিচে একটা দাগ বারের মতো করে নিয়ে আমরা এটা পুংলিঙ্গের চিহ্ন দিই, এটা স্ত্রীলিঙ্গের চিহ্ন দিই। দিয়ে এবার দেখো পুং গ্যামেটগুলো কী কী রয়েছে, ঠিক আছে, এগুলো ওপরে লিখতে হবে। পুং গ্যামেট দুটো ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এক্স সি প্লাস আর একটা ওয়াই। তাহলে এক্স সি প্লাস যেটা আছে সেটা প্রথমে লিখতে হবে, তারপরে ওয়াই। এবং দেখো মহিলা বর্ণান্ধর ক্ষেত্রে আক্রান্ত এক্সি, দুটো সি আছে, তাই পরপর দুটো লিখে নাও, নিচে এক্সি এক্সি। এবার আমরা এটাকে কোনাগুনি, এটাকে অ্যাড বা গুণ করতে পারি। প্রথমে দেখো এক্সি বসে যাবে, তারপরে এক্সি প্লাস, এরপরে দেখো এটা কি দুটো এক্স মানে মহিলা, এবং মহিলাটা কি 50% আক্রান্ত, একটা আক্রান্ত নয়, তাই এই রোগটি কি হবে, এই মহিলাটি হবে বাহক। এটা সম্পূর্ণ আক্রান্ত নয়, কিন্তু এটা হচ্ছে বাহক। ঠিক আছে, বাহক বর্ণান্ধ যাকে বলা হয়, এটা কিন্তু প্রকাশিত হয়নি, ওর বাহকের মাধ্যমে থেকে যাবে। দুটো যতক্ষণ না আক্রান্ত না সি থাকবে না ততক্ষণ না বলবো না যেটা আক্রান্ত হয়েছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে কি হবে,
তার আগে এটা দেখো, এটা বাহক বর্ণান্ধ হিসাবে লিখতে হবে। আর পুরুষের ক্ষেত্রে কী হবে, একটা যেহেতু কোনাকুনি করলে এক্স সি আর ওয়াই, আর যেহেতু পুরুষের একটাই এক্স থাকে আর একটাই আক্রান্ত আছে, তার মানে এটা হচ্ছে কি, পুত্রটা হবে বর্ণান্ধ পুত্র। তাহলে পুত্রটা হবে কি, বর্ণান্ধ পুত্র। এবার নিচেটা দেখো, এক্স সি আর এক্স সি প্লাস, এটাও বাহক কন্যা হবে, ঠিক, এটাও হবে বাহক কন্যা। আর দেখো এবার এটা এক্স সি আর ওয়াই, এটাও দেখো সেই বর্ণান্ধ পুত্র, একটা এক্স সি আছে মাথায়, মানে এটা হবে তোমার বর্ণান্ধ পুত্র। তাহলে দেখা গেল যে এখানে 4টে যদি সন্তান হয় তাহলে 2টো ভাগ, অর্থাৎ 50% বর্ণান্ধ পুত্র আর 25 করে বাহক কন্যা আসছে, মানে 50% বাহক কন্যা আর 50% বর্ণান্ধ পুত্র দিয়ে হচ্ছে। এবার দেখো, যদি এটা আলাদা বিভিন্ন রকমভাবে ছক দিয়ে থাকে তাও তোমরা পারবে, ঠিক আছে। যদি মহিলা স্বাভাবিক দিয়ে দেয় এবং স্বাভাবিক পুরুষের জায়গায় বাহক যদি বর্ণান্ধ আক্রান্ত পুরুষ দেয় তাহলেও সেই ছকটা তোমরা লিখে নিতে পারবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি ছকটা লেখার মাধ্যমে, চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা এটা পরবর্তীকালে পরীক্ষা যদি চলে আসে তো করে আসতে পারবে। এগুলো সহজ, একই রকম ছক, শুধুমাত্র নামগুলো চেঞ্জ হবে। এটা স্বাভাবিক করলাম, ঠিক আছে, মহিলা স্বাভাবিক, আর পুরুষটাকে করলাম কি, পুরুষটা হচ্ছে বর্ণান্ধ রোগে আক্রান্ত, বর্ণান্ধ পুরুষ করা হলো। তাহলে বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে কী হবে, সি, এক্সের মাথায় সি এবং ওয়াই হবে, সে যেহেতু আক্রান্ত। আর এখানে স্বাভাবিকের ক্ষেত্রে দুটোই সি প্লাস, পুরুষটাকে আমরা উপরে লিখে নিয়ে আর মহিলাটাকে আমরা হরিজন্টাল লিখি লম্বভাবে। তাহলে এবার দেখো কোনাকুনি গুণ করো, এক্স সি প্লাসের সঙ্গে এক্স সি গুণ হলে পরে কী হবে, এক্স সি প্লাস, অর্থাৎ এটা বাহক কন্যাই থাকছে কারণ একটা সি প্লাস রয়েছে, প্লাস মানে সে আক্রান্ত নয়। আর দেখো এটা এক্স সি প্লাস ওয়াই, মানে এটা কী হচ্ছে, বর্ণান্ধ এক্স সি প্লাস ওয়াই, মানে এটা কিন্তু পুত্রটা কিন্তু স্বাভাবিক পুত্র হবে, কারণ সি প্লাস আছে মানে সে পজিটিভ, মানে সে আক্রান্ত নয়। এখন নিচের দিকে দেখো, এটা এক্স সি আর এক্স সি প্লাস, মানে এটাও সে বাহক, তোমার বাহক কন্যা হচ্ছে, আর পুত্রটা কিন্তু আবার স্বাভাবিক হবে, ঠিক আছে, কারণ এক্স সি প্লাস আর ওয়াই থাকছে, এটা স্বাভাবিক পুত্র। তাহলে দেখা গেল যে কি, যে মহিলা যদি স্বাভাবিক হয়ে যায় তো পুত্ররা কিন্তু আক্রান্ত হচ্ছে না, ঠিক আছে। এই মহিলাটা স্বাভাবিক হলে পুত্র আক্রান্ত হচ্ছে না, যদিও তার বাবা বর্ণান্ধ পুরুষ থাকছে তবুও। তাহলে মহিলাদের উপর নির্ভর করে থাকছে তার পুত্র সন্তানরা অন্ধ হবে, বর্ণান্ধ হবে কি না। নেক্সট এবার যদি এবার হিমোফিলিয়া রোগ সংক্রান্তেও যদি আমরা একটা ছক দেখি ছকটাও দেখতে পাবে যে সেম প্রসেস হবে। এবার দেখো, যদি স্বাভাবিক মহিলা, ঠিক আছে, স্বাভাবিক মহিলা আর স্বাভাবিক মহিলা এবং হিমোফিলিক পুরুষের স্বাভাবিক মহিলা এবং হিমোফিলিক পুরুষের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয় এবং তাদের যে সন্তানরা জন্ম হবে, তাদের যে হিমোফিলিক বংশগত রোগটা ছড়াবে সেটার ধরন কেমন হবে সেটা আমরা চেকারবোর্ডের সাহায্যে দেখব। তাদের সন্তানদের মধ্যে যে বংশগত হিমোফিলিক রোগটা আক্রান্ত হবে তাদের বা হবে না, তাদের যে চেকারবোর্ড হবে সেটা আমাদেরকে এখানে ছকের মাধ্যমে দেখতে হবে। প্রথমত তোমাদের জানতে হবে যে হিমোফিলিক আক্রান্ত মানে কি। হিমোফিলিক মানে যে ক্রোমোজোম থাকবে আমাদের মহিলাদের ক্ষেত্রে ডবল এক্স, তাদের মাথায় কিন্তু আক্রান্ত হলে এইচ প্লাস, এবং আক্রান্ত হলে এইচ, এবং আক্রান্ত না হলে কী লিখতে হয়, এইচ প্লাস লিখতে হয়। যেহেতু হিমোফিলিয়া রোগ সম্পর্কে আলোচনা, সেজন্য এইচ দিতে হবে, এইচের অর্থ হিমোফিলিয়া। তো এখানে স্বাভাবিক মহিলা ডবল এক্স তো ক্রোমোজোম, এবং তাদের মাথায় কী হবে,
স্বাভাবিকের জন্য ডবল এইচ প্লাস, মানে দুটোতে এইচ প্লাস হবে কারণ স্বাভাবিক। যদি একটাতে এইচ প্লাস থাকতো, একটা এইচ থাকতো, তাহলে হয়ে যেত বাহক। আর যদি দুটোতে এইচ থাকতো তাহলে হয়ে যেত হিমোফিলিক আক্রান্ত মহিলা। কিন্তু যেহেতু এটা এখানে স্বাভাবিক, তাই এখানে দুটো এক্সএইচ প্লাসই লিখতে হবে। এবং পুরুষের ক্ষেত্রে, পুরুষ যেহেতু এটা হিমোফিলিক পুরুষ, মানে হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ, তাহলে এক্ষেত্রে তার ক্রোমোজোমে যে সাংকেতিক চিহ্নটা হবে সেটা কি হবে, এক্সের মাথায় এইচ লিখতে হবে, ঠিক কি না? কেননা হচ্ছে হিমোফিলিক পুরুষ আক্রান্ত মানে এক্সের মাথায় এইচ আক্রান্ত হলে, আর ওয়াইয়ের মাথায় এইচ যাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ ওয়াইটা বাহিত রোগ হয় না, এটা এক্স ক্রোমোজোম বাহিত পছন্দ, তাই এক্সের মাধ্যমে হবে। এবার গ্যামেট কী হবে, এটা দুভাগ হয়ে যাবে গ্যামেট, ঠিক আছে? এক্সএইচ প্লাস যেটা আছে না, এটা গ্যামেটটা কী হয়, অর্ধেক ভাগ হয়ে যায়, তো ভাগ হয়ে গেলে এক্সএইচ প্লাস। আর এবার হচ্ছে পুরুষের ক্ষেত্রে একটা এক্সএইচ আর একটা হবে ওয়াই, ঠিক আছে? এবার এই যে গ্যামেটগুলো হলো, এবার এটা ছকের মাধ্যমে এটাগুলোকে বসিয়ে দিতে হবে। প্রথমে কি লিখতে হবে দেখো, প্রথমে আমরা ছকটাকে বার এঁকে নেব, উপরে নিচে একটা বার, আর আমরা কি করি, এখানে একটা দুভাগ করে নিয়ে এবং এটাকে পুংলিঙ্গের নাম এবং নিচে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এবার ওপরে যেটা থাকবে, ওপরে আমাদেরকে পুংলিঙ্গের গ্যামেট যেগুলো আছে সেই গ্যামেটগুলো এখানে লিখে নিতে হবে। প্রথমে এক্সএইচ আর তারপরে ওয়াই, আর মহিলার যে স্বাভাবিক মহিলা তার নিচে লিখবো আমরা, এটাকে দুভাগ করে দিতে হবে, দিয়ে এক্সএইচ প্লাস আছে মহিলা এবং স্বাভাবিকের জন্য আবার ডবল এক্সএইচ প্লাস। এবার দেখো এদেরকে কোনাকুনি অ্যাড বা গুণ করলে আমাদের যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কেমন হিমোফিলিক আক্রান্ত হবে কি না। প্রথমে দেখো এটা এক্সএইচ প্লাস এক্সএইচ, তাহলে এটা কী হবে, একটা এক্সএইচ প্লাস আর একটা এক্সএইচ, তার মানে এটা হচ্ছে কি ডবল এক্স। আর দেখো এটাও গুণ করে নেওয়া হবে, এক্সএইচ প্লাস ওয়াই, আর নিচে কী হবে দেখো এক্সএইচ প্লাস এক্সএইচ, ঠিক আছে? উপরের মাথায় এক্সএইচ, আর এটা কি এক্সএইচ প্লাস আর ওয়াই। তো দেখো এবার এটা কি ডবল এক্স, মানে তো আমরা জানি যে মহিলা, তো প্রথমে তো কন্যা হলো, সন্তান কন্যা, এবং কন্যাটা কি বাহক কন্যা, কারণ একটা প্লাস আছে একটা এইচ আছে, এইচ মানে আক্রান্ত, এইচ প্লাস মানে আক্রান্ত নয়, তাহলে এটা বাহক কন্যা। আর এটার নিচে দেখো এটাও সে একই, তাই এটা বাহক কন্যা। আর এটা কি এক্সএইচ প্লাস আর ওয়াই আছে, এটাতে পুরুষ, তো এটা পুরুষটা কেমন পুরুষ, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, কেননা ওর এইচ প্লাস রয়েছে, প্লাস মানে আক্রান্ত নয়, স্বাভাবিক পুরুষ। নিচেরটাও দেখো স্বাভাবিক পুরুষ, তাহলে বোঝা গেল যে স্বাভাবিক মহিলা হলে পুত্র কিন্তু স্বাভাবিক হবে। এবার হচ্ছে নেক্সট ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিকে অনেকবার পড়েছে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ, মানুষের যে সন্তানতে জন্ম হবে সেটা পুত্র বা কন্যা হবে, তার শতকরা ভাগ কত, কিভাবে সন্তান জন্ম হয়, ঠিক আছে? তাদের অটোজোম এবং সেক্স ক্রোমোজোম মিলে আমরা এটাকে ছকের মাধ্যমে দেখাবো। প্রথমে পুরুষের যে অটোজোম সেটা কত, 44খানা অটোজোম থাকে, 44 প্লাস পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কী হয়, এক্স ওয়াই। এবারে অটোজোমের ক্ষেত্রে আমরা 44A লিখতে পারি, না লিখলেও হবে, ঠিক আছে? তোমরা লিখে নিও, বেশি ভালো হবে। 44A লিখতে পারতে, 44A প্লাস এক্স, ডবল এক্স হবে, কারণ মহিলার ক্ষেত্রে আমরা জানি যে ডবল এক্স ওয়াই সেক্স ক্রোমোজোমটা, এবং এটাতে কী হবে, গ্যামেট যখন হবে তখন দুভাগ হয়ে যাবে। দেখো 44-এর প্রথমে অর্ধেক কি 22, তো এখানে 22-এ লিখতে পারো, আবার না লিখতে পারো, 22-এ প্লাস এক্স আর একটা হবে 22 প্লাস ওয়াই, ঠিক আছে? অর্ধেক হয়ে গেল, একটা এক্স একটা ওয়াই চলে গেল এদিকে, ঠিক আছে? অর্ধেক ভাগ। এবার একইভাবে মহিলাটাও কী হবে, 44-এর অর্ধেক 22, আর এখানে ডবল এক্স আছে, একটা এক্স আসবে এইদিকে, একটা এক্স ওইদিকে। আর দেখো এটা হোমোজাইগাস, যার ডবল এক্স থাকে একই ধরনের সেট আসবে। দেখো গ্যামেট দুটো প্রায় একই, 22-এ প্লাস এক্স, 22-এ প্লাস এক্স, তো একই জাতীয় গ্যামেটকে বলা হয় হোমোজাইগাস গ্যামেট। আর যদি আলাদা আলাদা গ্যামেট হয় তাহলে তাকে হেটেরোজাইগাস বলা হয়, ঠিক আছে? এই যে এই গ্যামেটগুলো আছে এইভাবে একইভাবে ছকের মাধ্যমে বসাতে হবে। পুরুষদেরকে আমরা উপরে লিখে দেবো, আর এটা তোমরা ক্রসের মাধ্যমে করতে পারো এবং ছকের মাধ্যমে, তো ছকের মাধ্যমে বেশি সহজ হয়, কোনো ঝামেলা থাকে না, আর ক্রস মাধ্যমে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ছকের মাধ্যমে, ছকে টেনে নিয়ে আগে দিয়ে কী করতে হবে, ছকটা আমরা 12 এঁকে নেব, ঠিক আছে? ওপরে একটা দাগ দিয়ে দাও এভাবে, আর নিচে একটা দাগ, আর আমরা জানি এই কোণাটাকে আমরা দুভাগ করে নিয়ে দিয়ে
ওপরে হয়েছে পুরুষ লিঙ্গের বা গ্যামেটের জন্য চিহ্নটা, আর নিচেটা স্ত্রী গ্যামেট বা লিঙ্গের জন্য চিহ্ন। এবার দেখো পুরুষের গ্যামেটগুলো ওপরে লিখে নেব আমরা দুভাগ করে, আর নিচে একই রকমভাবে আমাদের দুভাগ করে নেব, দিয়ে স্ত্রী গ্যামেট লেখার জন্য সাইডে। এবার ওপরে যে পুং গ্যামেট প্রথমে কি 22A প্লাস একটা এক্স আর একটা 22A প্লাস ওয়াই। নিচে কী হবে, দুটোই 22A প্লাস এক্স হবে, মহিলার ক্ষেত্রে এটা 22A প্লাস এক্স। এবার আমরা কোনাকুনি অ্যাড করব, ঠিক আছে। তাহলে প্রথমে 22A প্লাস 22 কত হয়, 22 22 44, আর একটা এক্স আর ওখানে ওটাও এক্স, তাহলে ওটা ডবল এক্স হবে, মানে এটা কন্যা সন্তানের জন্ম হবে। তাহলে 22 22 যোগ হয়ে 44 প্লাস দুটো এক্স আছে মানে ডবল এক্স, আর এটা কোনাকুনি অ্যাড করলে কী হবে 22 22 44 আর একটা এক্স, 22 22 44 প্লাস একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স ওয়াই, ঠিক আছে। তো এটা প্রথমটা কি, এটা হচ্ছে কন্যা সন্তান, ঠিক আছে, এটা হচ্ছে কন্যা সন্তানের জন্ম হবে, আর তারপর এটা পুত্র সন্তানের ওটা চিহ্ন আমরা, ঠিক আছে। তোমরা কিন্তু ওই 44-এর পরে এ লিখলে বেশ ভালো হবে, এটা লিখে অটোজম চিহ্ন দেওয়ার জন্য। একই রকমভাবে নিচে দেখো গুণ করো, কীভাবে যোগ করো 22 22 44 আর একটা এক্স আর একটা এক্স ডবল এক্স, মানে এটাও হচ্ছে কন্যা সন্তান, আর এটা দেখো এটা হচ্ছে পুত্র সন্তান 22 22 44 প্লাস একটা এক্স একটা ওয়াই মানে পুত্র, তাহলে এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে এটা কন্যা আর এটা পুত্র। তাহলে দেখা গেল যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে যে কি 50% পুত্র 50% কন্যা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে ক্লাস শেষ হয়ে গেল, কমপ্লিট।